শুভ সকাল সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সকালের সরাসরি অনুষ্ঠান এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকাটা। আপনাদের সাথেই আছি আমি বন্যা। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা সবাই থাকবেন আমাদের সাথে। প্রতিদিনের মতো আজও আমাদের স্টুডিওতে আছে দুজন তারকা। আজকে আমাদের সঙ্গে আছে দুজন তারকা খুব পরিচিত দুজন মানুষ, চলচ্চিত্র অঙ্গনের মানুষ। এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা রঞ্জিতা, আমাদের সঙ্গে আরও একজন চলচ্চিত্র নায়ক যাকে আমরা খালেদ মোহাম্মদ নামে যিনি পরিচিত, তার পুরো নাম হচ্ছে নূর মোহাম্মদ খালেদ আহমেদ। আমাদের এই দুই তারকার সঙ্গে আমরা কথা বলবো, আড্ডা দেবো, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করতে পারেন, কথা বলতে পারেন প্রিয় তারকাদের সঙ্গে। তারকাদের কাছে যাবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই এশিয়ান টেলিভিশনের পর্দায় আজ সারাদিন কী কী আয়োজন থাকছে। চলুন দেখে নিই এশিয়ান হাইলাইটস। দেখছিলেন আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় কী কী আয়োজন থাকছে। আশা করছি আপনার সময় করে আপনাদের পছন্দের অনুষ্ঠানগুলো দেখে নেবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটি সরাসরি ফেসবুকে লাইভ যাচ্ছে। এখন অথবা পরে আপনারা দেখে নিতে পারেন, পরবর্তীতে শেয়ার করতে পারেন www.facebook.com/asiantv-official-এ। চলে যাচ্ছে আমাদের আজকের তারকাদের কাছে। শুভ সকাল দুজনকে, কেমন আছেন আপনারা? জি, শুভ সকাল। আমন্ত্রণ আমাদের আজকের তারকা আড্ডায়। আমরা আজকে দুজনকে পেয়েছি, যেই দুজন একটা সময় চলচ্চিত্রের পর্দাটা খুব কাঁপিয়েছে, সবার মনের ভেতরে একটি জায়গা করে নিয়েছে। আপু, রঞ্জিতা আপু, যেহেতু লেডিস ফার্স্ট, সবসময় আমরা শুনে আছি, আপুকে দিয়ে শুরু করছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সামনে আমাদের টেলিভিশনে যারা বসে কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে প্রথমে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। এবং আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করছেন। প্রথমে আপনার দিকে অল ক্রেডিট গোস টু ইউ। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর সুন্দর মানুষ থাকলে তো ডেফিনেটলি কিছু সুন্দর কথা বের হয়েই আসে। ভাইয়া, কেমন চলছে আপনার সময়? যদিও জানি যে আপনারা প্রচণ্ড ব্যস্ততার ভেতর দিয়ে সময় কাটাচ্ছেন, নির্বাচন খুব বেশি দিন নেই, আর 2-4 দিন আছে। এই সময়টা খুবই একটা অস্থির একটা সময়, এবং দুই প্রার্থীর সঙ্গে আজকে কথা বলছি, এবং স্বতন্ত্র, এটাও একটা চ্যালেঞ্জিং। একটু জানি কেমন যাচ্ছে আপনাদের। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। তো আপনি একদম আমাদের যেই ইম্পর্টেন্ট যে বিষয়টা ইলেকশন, সেটা নিয়েই শুরু হচ্ছে। তো আসলে এখানে এমন কোনো টেনশনের ব্যাপার না ইলেকশনটা, কারণ আমরা শিল্পী, আর আমাদের শিল্পী সমিতির ইলেকশন। এখানে আসলে হার জিতের ব্যাপারটাও আর খুব যুদ্ধের মতো না। অন্য ইলেকশনগুলো যেমন হয়, আমরা সবাই সবার বন্ধু, ভাই বোন, এমনভাবে আমরা থাকি, এমনভাবেই চলি। এখানে কোনো ইলেকশন নিয়ে ওই ধরনের কম্পিটিশনের মধ্যে যেটা আমরা মনে করি, উৎসব অ্যাকচুয়ালি, যে অনেকদিন সবার সঙ্গে দেখা হয় না, এটা একটা সুযোগ। রাইট। আরেকটা জিনিস হচ্ছে এখানে মত প্রকাশের একটা সুযোগ আছে। এক একজনের এক এক ধরনের মত থাকতে পারে, পছন্দ থাকতে পারে, সেই জিনিসগুলোর একটা প্রকাশ আমাদের ইলেকশনগুলো আসলে আমি মনে করি এইভাবেই। রাইট, এটা একটা মিলন মেলা, সবার সঙ্গে সবার সাক্ষাতের একটা ব্যাপার, এবং পুরনো মানুষ নতুন মানুষ সব মিলে একাকার হয়ে যাওয়া। কারণ আপনারা যখন কাজ করেছেন, সেই সময়টা এখন যারা কাজ করছে তাদের সঙ্গে আপনাদের সখ্যতার জায়গাটা হয়তো কিছুটা দূরত্ব ছিল বা আছে। ইলেকশনের এই কারণে হয়তো অনেকের সঙ্গে কাছাকাছি। জি, এটা খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে এই ইলেকশনের মাধ্যমে আমাদের একটা মিলন মেলা হয়, এবং আমরা অনেক বছর পর না, আমরা বেশ কিছু মাস পরে আমরা দেখা হয়, আর 2 বছর পর পর আমাদের নির্বাচনটা হয়। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের কাছে খুব একটা বড় হার জিত তো সব জায়গায় থাকবে। আর মেইনলি হলো আমাদের একসাথে একত্রিত হয়ে একসাথে কাজ করা। আমরা সবাই শিল্পী, সবার প্রতি আমার শ্রদ্ধা, সবার প্রতি, ছোটদের প্রতি আমার ভালোবাসা ছিল এবং আছে এবং থাকবে সারা জীবন। অনেক ধন্যবাদ। একটু জানবো যে স্বতন্ত্রর যেই প্রচারণা চলছে আপনাদের দিক থেকে আসলে কেমন চলছে? কারণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা বিষয় আমরা প্রায় শুনছি অনেকের কাছেই। একটা গ্রুপের যে এরকম গোছানো একটা ব্যাপার আছে, আপনাদের গ্রুপে হয়তো সেই রকম একটা গোছানো ব্যাপার, এবং সেই জায়গা থেকে গ্রুপ থেকে বের হয়ে আপনারা স্বতন্ত্র করছেন। এই বিষয়টা যদি একটু বলতেন, যেটা তো কিছুটা হলেও চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই ব্যাপারে আমি খালেদকে বলার জন্য অনুরোধ করব। প্লিজ, খালেদ সুন্দর করে বুঝিয়ে বলতে পারবে। আসলে বিষয়টা হচ্ছে যে গত 2 বছর তো একটা কমিটি ছিল। জি। এখন ইলেকশন ঠিক এই মুহূর্তে নাই, ছিল। তো ভালো মন্দ থাকবে কাজের মধ্যে, খুব স্বাভাবিক। তো গত কমিটিটা তারা যথেষ্ট কাজ করেছে, এটা বলতেই হবে, যথেষ্ট কাজ করেছে।
তো আমরা অন্য শিল্পীরা আমরা মনে করি যে এখানে তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, স্বাভাবিক, সবারই সেটা হয়। হতেই পারে, জি। যথেষ্ট কাজ করেছে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি হয়েই থাকে। সেই ভুল ত্রুটির জায়গাগুলা আসলে আইডেন্টিফাই করার জন্য আমরা চিন্তা করলাম যে আরেকটা এবার ইলেকশনে আমরা আরেকটা কমিটি দরকার বা একটা প্যানেল দরকার। সেই প্যানেলের জন্য আমরা একটা হঠাৎ করে চিন্তা করলাম। চিন্তা করার পরে যেহেতু এরকম কম্পিটিশনের জায়গা না, যেহেতু সবাই আমরা খুব সবার সাথে সবাই তো যার জন্য অল্প সময়ের মধ্যেই চিন্তাটা করা হয়েছে। এতে আমাদের নিজস্ব কমিউনিকেশন একটু গ্যাপ ছিল, আচ্ছা, যার জন্য আমরা প্যানেলটা আসলে ফুলফিল করতে পারি নাই। তো ফুলফিল যখন করতে পারি নাই তখন আমাদের ইলেকশন তো করা লাগবে, কারণ এতগুলা শিল্পীর মাঝখানে গত কমিটিতে ওরা প্রায় 181 বা 80 জন শিল্পীকে মানে ভোট অধিকার থেকে, ভোট দেওয়ার যে অধিকার সেটা থেকে বন্ধ করে শিল্পী হিসেবে ওরা সমিতিতে আছে, আচ্ছা, কিন্তু ভোটার নেই। ভোটের তো তালিকা কী থেকে কারণে তাদের নেই, বাদ ভোটের দিয়েছে। তালিকা থেকে তাদের নাম গেল, তো কী কারণে নেই? তো আমাদের কনস্টিটিউশন যেটা আছে শিল্পী সমিতির, সেটার উপর বেস করেই নাকি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেখানে তাদের একটু মনক্ষুণ্ণতার ব্যাপার তো থাকতেই পারে, সেইগুলো ব্যাপারগুলো আছে। আর এরা Okay. না, অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ করছে আপনাদের ভেতরে, এবং আপনারা পরবর্তীতে কি করবেন যদি নির্বাচিত হন। আমরা এই বিষয়ে আরো কথা শুনবো আপনাদের কাছ থেকে এবং আপনাদের পার্সোনাল বিষয়গুলো নিয়েও জানবো বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান তারকা আড্ডা। খুব ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন সবাই। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকা আড্ডায়। আমাদের সঙ্গে আজকে আছেন দুজন অতিথি, সঙ্গেই আছেন চিত্রনায়িকা রঞ্জিতা এবং সেই সঙ্গে আছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, চিত্রনায়ক। চলে যাচ্ছি আবারও তাদের কাছে। আমন্ত্রণ আরও একবার আপনাদের দুজনকে। আমরা ইলেকশন নিয়ে কথা শুনছিলাম, এটা নিয়ে কথা আসলে আরও অনেক কিছু জানবো। তার আগে একটু দুজন সম্পর্কে আরেকটু জানতে চাই। আপু এবং ভাইয়া দুজনেরই শুরুটা প্রায় একই সময়ের দিকেই যদি বলি, সেই সময়টার কথা একটু জানবো। আমি যতটুকু জানি যে দুজনেই মার্শাল আর্টের দক্ষতা, দুজনই সেই জায়গাতে আপনাদের খুব ব্যাপক দক্ষতা আছে বলে সেই জায়গা থেকে আপনাদের অভিনয় জায়গাতে আসা। ভাইয়ার কথা একটু শুনতে চাই, প্রথম ছবি থেকে তারপর আস্তে আস্তে। আসলে আমার শুরুটা আসলে মার্শাল দিয়ে। মার্শাল আর্ট দিয়ে, আমি যখন 5-6-এ পড়ি জি, তখন থেকে মার্শাল আর্ট করি। আমার ওস্তাদ, আমার পিতৃতুল্য ওস্তাদ জাহাঙ্গীর আলম, ওনার কাছ থেকে। তো উনি হঠাৎ করেই আমার বললো যে মাস্টার সামুরাই, সামুরাই মানে জাপানি ভাষা একটা সোর্ড, জি, সোর্ডের উপরে। তো মাস্টার সামুরাই নেমে উনি একটা ছবি করবে, তো ওনার ছবি হিরো আমি, বাহ, আমার সাথে হিরোইন সুচরিতা। আপনারা জানেন ওই সময় তো বা এখনও সুচরিতা বাংলাদেশে একটা নাম, খুব সম্মানের সাথে আমরা এই নামটা উচ্চারণ করি। একদমই তাই। তো আমি ওস্তাদ আস্তে শুনলাম, শুটিং স্পটে গেলাম, শুটিং শুনলাম। আমি তো জানি শুধু ফাইটই হবে, এর মধ্যে আরও অনেক কিছু থাকবে, সেটা এত কিছু আমি বুঝে উঠিনি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, সব কিছুই আমার গুরু হচ্ছে উনি। জি, শুরু করলাম ওই ছবি দিয়ে শুরু, এটা 87-এ। হ্যাঁ, তখন আমারও একটু এজ কম ছিল, মাত্র ইন্টারমিডিয়েট পাস করছি বা এরকম। হ্যাঁ, মার্শাল আর্টের উপরে আমার দক্ষতা ছিল। জি, জি। এই শুরু হলো আমার মার্শাল আর্ট। এরপরে তো অনেকগুলো কাজ করা হয়েছে। এরপরে ছটকু আহমেদ, খুব নামী একজন পরিচালক, জি, আমার বাংলাদেশের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার। ছটকু ভাই চেতনা ছবি, যেই ছবিতে মিশা এবং অমিত আসছে, অমিত এবং মিশার প্রথম ছবি, আমার সেকেন্ড ছবি। আচ্ছা, তারপরে তো অনেক ছবি, ওস্তাদের মরণ লড়াই ছবিতে আমার সাথে আমি ওনাকে হিরোইন হিসেবে পেলাম। জি। এটা আমার ওস্তাদের ছবি। তো সেখান এবং থেকে আপনার প্রতিটি ছবির ভেতরেই ফাইটটা খুব বেশি প্রাধান্য পেয়েছে। মূলত আমার ছবিগুলো জি, সবই মার্শাল আর্টের ছবি না, যেমন চেতনা একটা সামাজিক ছবি, সামাজিক ছবি ছিল, কিন্তু আমার পোষণটা যখনই আসে তখনই সেখানে action ধরনটা, একটা ব্যাপার। ফাইটের ধরনটা একটু চেঞ্জ হয় স্বাভাবিক। আচ্ছা, খুব স্বাভাবিকভাবেই। যেমন আমি ফোক ছবি করেছি, গ্রামের জি, ছবি, জি, জি, সেখানে মার্শাল আর্ট কীভাবে করবো, তাই না? তো ফোক ছবিতে যে ওই যখন আমার হাতে লাঠি আসে তখন আমার মার্শাল আর্টের মানে একটু ধরনটা আসে, বিষয়গুলো এরকম। আপু, আপনিও মার্শাল আর্টের একজন পারদর্শী এবং আপনার অনেক স্টুডেন্ট আছে। আপনার প্রথম ছবি যখন আপনি করেছিলেন, এটা কত সনে হবে তখন? অনেক বছর আগের এটা কথা। হচ্ছে আপনার
ঢাকা ৮৬-র মাধ্যমে পাথরের পৃথিবীতে কাচের হৃদয় এই গানটা যথেষ্ট জনপ্রিয় তা পেয়েছে। তখন আমি খুব ছোট, আমার বড় ভাই শিল্পী জুয়েল, স্বর্ণীয় জুয়েল ভাইয়া মারা যাওয়ার আগে 3টা ছবিতে কথা বলে গিয়েছিলেন, সাডেনলি উনি চলে যান। আমি তখন স্কুল লাইফ লিড করছি। আচ্ছা, ইন দ্য টাইমে আমার বাবার খুব কাছের নায়ক রাজ রাজ্জাক, কিংবদন্তি শ্রদ্ধেয়, যার মাধ্যমে আমি চলচ্চিত্রে আসলাম। উনি বললেন অভিনয় করুকো। বাপ্পারাজের অপোজিটে আমি ঢাকা ৮৬-তে করেছি। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি ২৭-১৭ নভেম্বর। আচ্ছা, তো একটা মজার কাহিনী, আমি গান দিয়ে আমার প্রথম শুরু হচ্ছে। আমি আঙ্কেল কি করব, বলে সামনে একটা ছেলে যে হাত এমন করবে তুমিও এমন করবা। আমি এমন এমন একটি ছেলে একটি মেয়ে গান করতে করতে চলে যাচ্ছে। আমি আঙ্কেল কি করবো, বলে তোমার হয়ে গেছে। আমি বুঝিনি যে একটাতেই টেক হয়ে গেছে। বাহ, চমৎকার। এবং এই মেমোরিগুলো আসলে এখন খুব মজা লাগে না, যখন ভাবেন আমার 3টা ছেলে জিনের বাদশা এরকমই, আমি বুঝতে পারিনি। আমাকে বলতো যে এই গানের সিকোয়েন্স বাকি আছে, দেখি ওটা রাজা মিস্ত্রি, এই গানের এই ছবি শুটিং করে গানটা করতে হলে তোমাকে ঝিটকা যেতে হবে। ঝিটকা কোথায় আঙ্কেল? এটা মানিকগঞ্জ ছেড়ে আরো ভিতরে, দেখি ওটা জিনের বাদশা। তারপর নিজেই প্রযোজনা চলে আসলাম। এখানে একটা প্রোডাকশন হাউসও আপনি দিয়েছেন। জি, রঞ্জিতা ফিল্মস প্রোডাকশন হাউস। এখানে কুম্ভকন্যা আর মরলয় তো আমার সাথে ছিলেন, আমার খুব আদরের কাছের ছাত্র বলি খালেদ, খুব সাহসিকতা এবং যথেষ্ট সুন্দর তার পারফরমেন্স। আর ব্যক্তিগতভাবে আমি যতগুলো আমাদের স্টুডেন্ট আছে সবাই আমার কাছে সন্তান সমতুল্য, সবাই আমার কাছে প্রিয়, কিন্তু খালেদকে আমি খুব বেশি কাছে পেয়েছি আর খুব কাছ থেকে ওকে আদর করি। চমৎকার। আপনাদের এই মেল বন্ডিং, যে একটা বন্ডিং, সেটা নিয়ে আরো কথা শুনবো এবং ইলেকশনের বাকি অংশটুকু শুনবো আমরা যে কি হতে যাচ্ছে আসলে আরেকটা বিরতির পরে। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড, এশিয়ান তারকা আড্ডা। চলে যাচ্ছে আমাদের আজকের তারকাদের কাছে। আমন্ত্রণ দুজনকে আরও একবার। আমরা শুনছিলাম খালেদ ভাই এবং রনিতাপুর কাছে আপনাদের ফিল্মের যেই যাত্রা শুরুর দিককার কথাগুলো শুনছিলাম। এই সময় আপনাদের কাজের জায়গাটা, এই সময়টা বেশ কয়েক বছর ধরেই আপনাদেরকে আমরা স্ক্রিনে সেভাবে পাই না, এইটা একটু আমরা জানতে চাই। এবং সেই সঙ্গে জানতে চাই যে অনেক বছর ধরে কাজ করছেন মিডিয়াতে, ফিল্মের এই জায়গাটাতে, কিন্তু ইলেকশনটা কেন এতদিন পরে করা হচ্ছে? আমার বেলা বলতে গেলে, আসলে সত্যি কথা বলতে গেলে কিছুটা রাগ না, অভিমান নিয়ে আমি চলচ্চিত্র থেকে অনেকটা দূরে সরে গেছি। আর বর্তমানে এখন আসলে আমাদের এফডিসিতে সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে, কিন্তু কাজের নামে জিরো। আর নিজেকে প্রচার করার জন্য অনেকেই রঞ্জিতা কোথায়, আসলে কি আপনি বাংলাদেশে আছেন, আমার ফেসবুক ফ্রেন্ডরা জিজ্ঞেস করে। আবার অনেকে বলে আরে রঞ্জিতা তো মারা গেছে। যেমন আমি রুবেলের একটা আছে, প্রতিবন্ধী স্কুল আছে, ওখানে আমি মার্শাল আর্টে গেলাম। তো বললো যে আমাদের সবার উস্তাদ, উনি উস্তাদ মা আসছেন আমাদের মাঠে, ওখান থেকে বের হয়ে আসছি। হঠাৎ করে আমি ডিপার্টমেন্ট স্টোর থেকে গান কি বলে বের হয়ে আমি মাংস কিনছি, গোস্ত কিনছি। তো এর মধ্যে লোকটাকে বলে একটু চুপ করেন, এটা আমার খুব প্রিয় নায়িকা ছিলেন, বলে কাঁদছে। আচ্ছা ভাই, আপনি আমাকে তাড়াতাড়ি দেন, আমি চলে যাবো, আমার রিক্সা দাঁড়িয়ে আছে বাসায় কাছে। তো বলছে যে একটু দেরি করেন না, এই তারপরে কি, আরে নায়িকাটা তো বিয়ে করে আমেরিকা থাকে। আমি একে আমার কথা বলে, পাথরের পৃথিবীতে কাচের হৃদয় গানটা হচ্ছে। আর একদম বলে কি, না না উনি তো মারা গেছে সে কত আগে। আমি বললাম আমাকেই মেরে ফেললো, একা একা ভিতরে বলছে, কিন্তু আমি বলিনি যে আমি সেই নায়িকা। তো এতটাই দূরে সরে গেছে, এখন আর কেউ মনেই করে না। তখন ভাবলাম যে ঠিক আছে, এখন এক কথা বলতে গেলে এখন এই যে আমাদের দেশ চালাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সাহসিকতার সাথে, এবং উনি একজন সফল, আমাদের প্রধানমন্ত্রীকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। উনি আমার খুব রেসপেক্টেবল মানুষ। আর এই সময় যখন আমাদের অচল অবস্থা এবং 181-র উপরে প্রায় ভোটাররা এতদিন আমাদের সাথে কাজ করেছে, তারা
আজ ভোট দিতে পারছে না, তারা যখন কাঁদছে যে আমাদের ভোটার থেকে বাদে, আমি 24 বছর ধরে আছি, কেউ বলছে যে আমি 14 বছর, কেউ 19 বছর, কেউ 11 বছর, তখন আমি বললাম যে আমিও রঞ্জিতা আবারও ফিরে আসবো তোমাদের মাঝে, কারণ আমি বছর 2 হলো আমার মা হারিয়ে এখন আমি খুব একাকিত্ব জীবন কাটাচ্ছি। তখন মনে হলো এদের সাথে আবার কাজ করলে মনে হয় আমার সময়টা ভালো কাটবে, আবার ফিরে আসবে। এই কারণে আমার ইলেকশনে দাঁড়ানো। আর আসলে আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যে ভোটে আগে আমি তোমাকে এটা করব ওটা করব, যে আমি করতে পারবো না। এটার জন্য আছে আমাদের হেল্প করার জন্য 3টা শাখা থাকে আমাদের, একটা প্রযোজক সমিতি, একটা পরিচালক সমিতি, তারপর হচ্ছে থার্ড হচ্ছে আমরা শিল্পী সমিতি। তা আমি কথা দিলাম প্রযোজক সমিতি ইনভেস্ট যদি না করে, পরিচালক যদি এখানে আপনি সেভাবে করে কাস্টিং না করে, আমি তাদেরকে কথাই রাখতে পারবো না, এমন কথা আমি দেবো না। আমি সবার সাথে মিলেমিশে শুভকামনা থাকলো আপুর জন্য, অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য। আমি খুব ছোট্ট পদ নিয়ে সবার কাছে এসেছি এবং আবার তাদেরকে এই এফডিসি মুখী করতে চাই, তাদেরকে ভোটার করতে চাই, এই হচ্ছে আমার একটা লক্ষ্য। অবশ্যই ভাইয়ের কাছে জানতে চাই একটু একইভাবে যে ইলেকশনের এই জায়গাটাতে এবং কেন আসা হয়েছে, কোন উদ্দেশ্যগুলো ছিল আপনার, এবং বর্তমানে কি কাজ করছেন আপনি? আমি তো এখন আমার আন্ডার প্রোডাকশন 2-3টা ছবি আছে, প্রায় হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আসলে চলচ্চিত্রের মূল জায়গাটা, যে জায়গাটা এত স্লো নাই বললেই চলে, এই জায়গাটা আমি একটু অন্যভাবে দেখি। এখন আমাদের দেশে ডিজিটালাইজ হওয়াতে অনেক বিনোদনের সুযোগ হয়েছে, এখন মোবাইলে ছবি, সব ফোনের মধ্যে সব সময়। তো আসলে এই জায়গাটা একটু চেঞ্জের চিন্তাটা আমার একটু অন্যরকম। সবাই যেমন চিন্তা করে আমি দেখেছি অনেকের কথায়, যে আমাদের সেই পুরানো দর্শকদের আবার হলমুখী করা, এই জায়গাটা আমার মনে হয় একটু অন্যরকম, সময় উপযোগী করেই আসলে প্রেজেন্ট করা। এটাই সাধারণ যে দর্শক যারা ছিল। আমরা একদম শেষের দিকে বিদায় নিতে হবে, আসলে আর অনেক কথা হয়তো বলবার ছিল স্বল্প সময়ে, তারপরে যতটুকু আপনাদের কাছ থেকে শুনেছি। অনেক ধন্যবাদ। পরিশেষে আপনাদের দুজনকে অগ্রিম শুভেচ্ছা রইল ইলেকশনের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি, কোনো প্যানেল আমরা করতে পারিনি। আর মৌসুমী এই জায়গাটা যে সাহসিকতা অবশ্যই তাকে সাধুবাদ জানাতেই হয়, তা না হলে সিলেকশন ভোট হতো, ইলেকশন হতো না। আমি শুধু একটা কথা বলবো মৌসুমীর ব্যাপারে, সংসার সুখের হয় রমণীর গুণে, এইজন্য মৌসুমী প্রতি একটা একদমই চাই, আমরা চাই মৌসুমী আপুর সঙ্গে আমরা সবাই আছি। শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ, এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ থাকবার জন্য। আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।